সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশের একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার দুজনই। আলফাজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, বর্তমানে কোচের দায়িত্ব পালন করেন। আছেন আরমান মিয়া, মধ্যমাঠের মধ্যমণি ছিলেন একসময়। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা আজকে কথা বলবো ফুটবল নিয়ে। দুজন ফুটবলার আছেন, সাবেক ফুটবলার আমাদের সঙ্গে স্টুডিওতে। গতকাল বাংলাদেশ জিতেছে, অবশেষে জাতীয় দলের শেষ ম্যাচ ছিল এই বছরের, এবং সেই ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে। অনেক সমালোচনার জবাব দেয়া এক জয়। সেই জয়টাকে কিভাবে দেখছেন আমাদের অতিথিরা, আমরা কথা বলবো। আপনারাও চাইলে আপনাদের মতামত, প্রশ্ন শেয়ার করতে পারবেন আমাদের সঙ্গে। ফোন করতে হবে সেজন্য স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আলফাজ আহমেদ, প্রথমেই জানতে চাই যে কালকের জয়টাকে নিয়ে আপনি কি বলবেন, যে মালদ্বীপ এবং বাংলাদেশের শক্তির পার্থক্য একসময় যে এমন ছিল, এখন কিন্তু ফলের বিচারে তেমনটা দেখা যাচ্ছে না। কিন্তু কালকে যদিও জিতেছে বাংলাদেশ, এই সিরিজ 1-1 সমতায় শেষ হলো। প্রথম ম্যাচটা হারার পরে সেকেন্ড ম্যাচটা কামব্যাক করেছে বাংলাদেশ। তো শুভেচ্ছা সবাইকে যারা খেলেছিলেন। আসলে দুইটা ম্যাচই ভালো খেলেছে বাংলাদেশ টিম, বাট বাংলাদেশ এজ এ টিম হিসেবে আমরা যদি চিন্তা করি যে সবসময় একটা ভালো টিম হবে, আমরা ভালো গোলে জিতবো কিংবা আরও সুন্দরভাবে জিতবো, এই কষ্টার্জিত জয় দর্শকরা সেটা আসলে এক্সপেক্ট করে না। আমার মনে হয় যে বাংলাদেশ টিমকে আরও গুছানো টিম করা উচিত, করতে হবে সামনের দিকে। বিশেষ করে আমাদের ন্যাশনাল টিমে আপনি যদি দেখেন কোনো স্ট্রাইকার নাই, নাম্বার 9 পজিশনে। তো আমাদের এখান থেকে বের করে আনতে হবে। ফেডারেশন বলেন, কোচ বলেন, যারাই আছে দায়িত্বে, এটা দেখা উচিত যে আসলে নাম্বার 9 একটা পজিশন, এটা খেলোয়াড় থাকলে টিমের জন্য খুবই অ্যাডভান্টেজ। তার আমাদের টিমটা আরও গোছানো ফুটবল খেলতে হবে সামনের দিকে, এবং সামনে যত ন্যাশনাল টিমটা আরও শক্তিশালী যাতে হয়। আমাদের যেন এই বছরে 6টা ম্যাচে 1টায় জয়, 2টায় জয়, 1টা ড্র, ম্যাচে 6টা হার, 2টা জিতেছি আমরা, 2টা জয়, তো একটা ভুটানের সঙ্গে, একটা মালদ্বীপের সঙ্গে। তো আমাদের আসলে এইসব ম্যাচে আমাদের জেতা উচিত, আরও ভালো হতো জেতা উচিত, এবং স্ট্রং অপেক্ষা করতে যেতে না হয়। আমরা নিশ্চয়ই মানে ফুটবল নিয়ে ওভারঅল কথা বলবো, কিন্তু কালকের ম্যাচটা নিয়ে প্রথম একটু কথা বলতে চাই। দেখা হয়েছে নিশ্চয়ই আরমান ভাই, এবং কেমন লেগেছে খেলাটা, এবং বাংলাদেশের জয়কে কিভাবে দেখবেন? জি, ধন্যবাদ। আসলে খেলার দুইটা পার্ট, ভালো খেলেছে এবং খারাপ খেলেছে। যেমন ফার্স্ট হাফ আমি বাংলাদেশের খেলা একবারেই আমার কাছে ভালো লাগেনি, এবং ভালো না লাগার কারণ হলো আপনি দেখবেন যে ফরমেশন এবং স্ট্রাইকারবিহীন। আপনি যখন অ্যাটাকিংয়ে যাবেন, বলটা কাকে দিবেন? আর আমাদের উইং বেস করে আপনি অ্যাটাকটা যে করবে, এক উইংকে আরেক উইংকে বল দিবে, নাকি স্ট্রাইকিংয়ে মিট করবে? আমাদের স্ট্রাইকিংয়ে কোনো প্লেয়ারই ছিল না। এটা হলো খারাপ সাইড। আরেকটা ভালো সাইড হলো আপনার ওনারা কামব্যাক করছেন। আমাদের কিন্তু আসলে বাংলাদেশ কখনো যদি গোল রিসিভ করে, রিটার্নটা করাটা কিন্তু টাফ হয়ে যায়। বিগত দিনেও আপনার দেখা গিয়েছে যে রিটার্ন করা যায় না। ওখানে আপনারা 1 গোল খেয়ে 2 গোলে জিতা, এটা বাংলাদেশের জন্য আসলে প্লাস পয়েন্ট। আচ্ছা, মানে দুটো দিকে আপনি বললেন, ভালো এবং খারাপ। ভালো দিক যদি একটু বলি, যে মালদ্বীপের সঙ্গে আমাদের শক্তির পার্থক্য আপনার কি মনে হয়েছে এই 2 সিরিজ শেষে, যে মালদ্বীপ কোথায়, আমরা কোথায়? মালদ্বীপ টিমটাকে কিন্তু অনেক টায়ার্ড মনে হয়েছে কালকে। ওরা যখন খেললো, ওদেরকে মনে হয়েছে যে ওরা প্র্যাকটিসে ছিলেন না, সম্ভবত অনেকটা টায়ার্ড মনে হয়েছে। কিন্তু মালদ্বীপের সাথে আমরা যদি এখনও আমাদের জিততে কষ্ট হয়, তাহলে আমাদের ইমপ্রুভমেন্টসটা কোথায়? আমরা যে এতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি বা এত সুযোগ সুবিধা পাই, এখনও যদি আমরা রেজাল্ট না দিতে পারি, আসলে এই দায় কে নিবে? এই দায়গুলো কাদের? এখন নিশ্চয়ই আপনারা বাংলাদেশ ন্যাশনাল টিমকে যেভাবে ফ্যাসিলিটিস দিচ্ছেন, এখন আপনি কোচ এবং প্লেয়ারদেরকে দায়ী করার সময় এসেছে। কারণ তাদের কাছ থেকে রেজাল্ট আনতে হবে, দিতে হবে, নিতে হবে। কারণ তারা তো অনেক কিছু পাচ্ছে ফুটবল থেকে, কেন তারা রেজাল্ট দিতে পারবে না? এবং আমার একটা কমপ্লেন আছে, কমপ্লেনটা আমি অনেক দিন যাবতই দেখছি, যে পৃথিবীর কোনো লিগে, কোনো ন্যাশনাল টিমে বেঞ্চের প্লেয়াররা কিন্তু আসলে ন্যাশনাল টিমকে সার্ভিস দেয় না। আমার দেশে দেখি যে আপনার ক্লাব টিমে একটা প্লেয়ার সুযোগ পাচ্ছে না, সে কিন্তু ন্যাশনাল টিমে এসে বেস্ট 11-এ খেলছে। এটা কিন্তু ওই প্লেয়ারের জন্য পারফর্ম করাটা কিন্তু আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আমি মোরসালিনের কথাই বলবো। আপনার লাস্ট ন্যাশনাল টিমের 2-3টা ম্যাচে ওর খেলা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, কিন্তু ও যখন তার ক্লাব টিমে খেলে, ক্লাব টিম কিন্তু তাকে 11-এ দেয় না।
ওই প্লেয়ার ন্যাশনাল টিমে কীভাবে সার্ভিস দিবে? এই জিনিসগুলো আসলে বন্ধ করা উচিত। মানে এই নিশ্চয়তা কে দিবে? তাকে ক্লাব 11-এ খেলানোর নিশ্চয়তা তো আসলে ক্লাব দিবে, এটা তো আর ফেডারেশন দায়িত্ব নিতে পারবে না। কিন্তু এটা তো কোচের উপর ডিপেন্ড। আপনি কেন বেঞ্চের প্লেয়ার আপনি কল করবেন? আপনি যখনই কারণ ওই পজিশনে আর কোনো লোকাল বেস্ট প্লেয়ার নেই, কারণ ওখানে বিদেশিরাই খেলছে বেশি। আপনি ইন্টারন্যাশনাল আদার্স দেশের লিগগুলো আপনি দেখেন। আমি কিছুদিন আগে যেমন নেইমারের ব্যাপারে আমি একটা ইন্টারভিউ দেখেছি। তার কোচকে বলা হইলো তুমি নেইমারকে কেন নিলে না? সে কোচ বললো যে ও তো তার ক্লাব টিমে মাত্র 10 মিনিট খেলেছে, ওকে কিভাবে ন্যাশনাল টিমে নিব? তাহলে এইখানে বোঝা যায় কি আপনি ভালো বেঞ্চের প্লেয়ারের থেকে একটু খারাপ রেগুলার প্লেয়ার খেলানো কিন্তু ভালো। এতে আপনার টিমের জন্য ভালো হবে। আপনি বেঞ্চে থাকলে ওই প্লেয়ার কখনো কনফিডেন্টলি সে ভালো ফুটবল খেলতে পারবে। আলফাজ ভাইয়ের কাছে একই প্রশ্নের ব্যাখ্যা জানতে চাই যে আপনিও কি একমত, নাকি আসলে বাংলাদেশের বাস্তবতা এটাই মেনে নিতে হবে? আসলে বাস্তবতা মানতে হবে, কারণ আমাদের ন্যাশনাল টিমে যে যারা খেলবে পজিশন অনুযায়ী আমাদের যারাই খেলছে তারা কিন্তু লিগে যদি পারফর্ম করে তাকে ডাকা হচ্ছে না, আর যে পারফর্ম করছে না বেঞ্চে বসে তাকে ডাকা হচ্ছে। এবং আমাদের দেশে আপনি কি তার মানে বলছেন যে পারফর্ম করে এমন প্লেয়ার ডাকা হয়নি ন্যাশনাল টিমে? এমন আছে? আছে, অবশ্যই আছে। আচ্ছা, এখন কোচ হলো গিয়া তার প্ল্যান অনুযায়ী, তার যে প্ল্যান করে প্লেয়ারদের কিনে সেই অনুযায়ী হয়তো প্লেয়ার সে পাচ্ছে না, বিকজ অফ বেঞ্চে যারা আছে তারা খেলার সুযোগ পাচ্ছে না। আমাদের প্রতিটা ক্লাব যদি গত বছর ছিল 4 জন করে, এবার 5 জন খেলতে পারবে, ফরেনের চেঞ্জিং ফরেন খেলতে পারবে। এখানে কিন্তু একটা অপশন কমে গেল এবছর, যে একটা লোকাল প্লেয়ার একটা বিদেশি খেলোয়াড় বসায় খেলাইতে পারতো, কিন্তু এখন সব ক্লাবই চেষ্টা করবে বিদেশি জায়গায় বিদেশি খেলাবে। তো এখান থেকে আমরা আজকে মানে এখন এই বছর আবার বঞ্চিত হব লোকাল প্লেয়ার খেলানো। তো একটা খেলোয়াড় যদি খেলার সুযোগই না পায় সারা বছর, এবং আমাদের দেশে ম্যাক্সিমাম ক্লাবগুলো যে আমাদের নাম্বার 9 পজিশনের খেলোয়াড় পাচ্ছি না, যে এটা সবচেয়ে বড় কারণ সব ক্লাবই বিদেশি স্ট্রাইকার নিয়ে আসে। তো আমার মনে হয় যে যারাই এর ভিতরেই যারা আছে পারফর্ম করতেছে তাদেরকে নিয়ে তাদেরকে একটা সারপ্রাইজ পায়। একটা প্লেয়ার সারা বছর কষ্ট করে পরিশ্রম করে কিন্তু সে ন্যাশনাল টিমে আশা করে বসে থাকে। তো আসলে এইখানে এই জায়গাটা আমার মনে হয় যে পারফরমেন্সের ভিত্তিতে ন্যাশনাল টিম করা উচিত, এবং নাম্বার 9 পজিশনে কিভাবে খেলোয়াড় বের করে আনা যায়, এবং কোচ এখানে একটা আসলে কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। কারণ যদি পেশাদার বি লিগে যদি স্ট্রাইকার না পায়, সে চ্যাম্পিয়ন্স লিগে যে দেখতে পারে। তারা কি আবার এই ন্যাশনাল টিম লেভেলে খেলার মতো উপযুক্ত হবে? অবশ্যই, কেন হবে না? স্ট্যান্ডার্ড অফ ফুটবল ডিফারেন্স থাকবে না তখন? না, আপনার নাম্বার 9 পজিশনে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে 12টা টিম আছে, তো ওদের খেলাতে আপনি দেখতে পারেন। ওইখান থেকে আপনার ওইখানে তো আর বিদেশি খেলোয়াড় খেলছে না, ওইখান থেকে আপনি প্লেয়ার আনতে পারেন। আচ্ছা, ওইখানে সে পারফর্ম করতেছে, লিগে পারফর্ম করা অনুযায়ী আপনি আনতে পারেন। তখন যদি বলে হয় যে স্ট্রাইকার আনলেন, আপনি কোথায় খেলছে? সে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। সো ওইখান থেকেও আনা উচিত। এখন সুযোগ দেওয়া, আমাদের পজিশন যেসব জায়গায় দুর্বল ওইসব জায়গায় স্ট্রং করতে হবে, তাইলে আপনাদের দেশের ন্যাশনাল টিমটা স্ট্রং হবে। এই বছর যেটা আপনি বলছিলেন যে বিদেশির খেলার স্কোপ আরও বাড়লো, মানে স্ট্রাইকারের যে সংকট বাংলাদেশের, সেটা গত অনেক বছর ধরেই একই কথা আমরা বলছি। মাঝখানে নাম্বার 9 যে চেষ্টা হয়নি তাও না, কিন্তু কেউই ফিট ইন হতে পারেনি কিংবা লম্বা সময় খেলতে পারেনি। আপনার কি মনে হয় যে সেটা আরও সংকটটা বাড়বে এই সিজন যে ফর্মুলায় আসলে শুরু হচ্ছে? অবশ্যই, কারণ আপনি যদি ঘরোয়া যারা এবার পেশাদার লিগ খেলবে, আপনি সব টিমে একটা করে লোকাল স্ট্রাইকার আছে কিনা সন্দেহ আছে। মানে দলেই আছে কিনা আপনার সন্দেহ আছে? আচ্ছা, মানে সেটা কিন্তু আবার অনেক দল তো বিদেশি ছাড়াও দল করছে। আমি আহ্বানের কথা যদি বলি, তাদের ক্ষেত্রে কি আসলে এই পরিবর্তিত পরিস্থিতি থেকে সেই সুযোগটা তৈরি হবে কিনা? হতে পারে, কারণ এখানে যে লোকাল স্ট্রাইকার আছে তারা খেলার সুযোগ পাবে এবছর। তারা যদি পারফর্ম করে অবশ্যই ন্যাশনাল টিমে আসবে। যে এই যে তাদের একটা স্কোপ হয়েছে খেলার সুযোগ, এই সুযোগটা তো সব ক্লাবের দরকার। সব ক্লাবের খেলোয়াড়রাই চায়, দেশি খেলোয়াড়রাই চায় খেলার জন্য। তো আমার মনে হয় যে খেলার যত সুযোগ পাবে খেলোয়াড়রা, দেশি খেলোয়াড়রা, এবং তা পারফর্ম করতে পারবে এবং ন্যাশনাল টিমের জন্য সেটা উপকৃত হবে। আরমান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে নাম্বার 9 একটা বড় সমস্যা, একটা জেনুইন স্ট্রাইকার থাকে, কিন্তু এই স্ট্রাইকার না থেকে অন্য কোনো ফর্মুলায় যারা মিডফিল্ডার কিংবা যারা উইংয়ে খেলছে তাদের মাধ্যমে গোল করার সুযোগটা কি আসলে বাস্তবসম্মত হবে কিনা আমাদের প্রেক্ষাপটে? আমি জিজ্ঞেস করছি। হবে কেন? আমাদের দেশের ফুটবলে স্কোরার নেই। আজকে স্কোরার শুধু স্ট্রাইকার গোল করবে তা না, কিন্তু কাল কিন্তু যে ছেলেটা গোল করেছেন প্রথম গোলও কিন্তু স্কোরারও কিন্তু স্ট্রাইকার না, ঠিক আছে? তা আমি একটি কথায় আসতে চাই, যখন আপনি
বেঞ্চের প্লেয়ার যখন আপনি কল করবেন না, ও কিন্তু চাবে খেলার জন্য, তখন সে দল চেঞ্জ করে কিন্তু যেই টিমে সে খেলতে পারবে সেই টিমে সে যাবে। এখন দেখা যায় কি, সে যখন ন্যাশনাল টিমে খেলতেছে তার কিন্তু আর ক্লাব টিমে খেলুক না খেলুক এটা কিন্তু তার উপর কোনো প্রভাব সৃষ্টি করতেছে না, কেন সে তো তার পারিশ্রমিক পাচ্ছে এবং সে চিন্তা করতেছে না আমি তো ন্যাশনাল টিমে খেলতেছি, আমার তো ক্লাব টিমে খেলি না খেলে আমার দেখার বিষয় না, আমি তো বেশি টাকা ইনকাম করতে পারতেছি। আসলে এখানে টাকার বিষয়টা না, এখানে যদি বেঞ্চের প্লেয়ার যদি আপনি ন্যাশনাল টিমে যখন আপনি অ্যালাউ করবেন না, তখন দেখবেন যে অন্য দলে গিয়ে কিন্তু তারা খেলার চেষ্টা করবে ন্যাশনাল টিমে খেলার জন্য। এটা বহির্বিশ্বের ক্লাবগুলোতে কিন্তু এমনই হয়। শুধু ডিফারেন্স হলো আমাদের দেশের ফুটবলে কেন আপনার ফরেন কোচ উনি কীভাবে অ্যালাউ করে, আপনি একজন বেঞ্চের প্লেয়ার উনি কীভাবে অ্যালাউ করে? ফরেন কোচ তো কখনো বেঞ্চের প্লেয়ার অ্যালাউ করার কথা না। এখানে কি আসলে কোচ না অন্য কেউ এখানে প্রভাব সৃষ্টি করতেছে? হ্যাঁ অবশ্যই, নাহলে এরা ফরেন কোচ এরা তো বেঞ্চের প্লেয়ার কখনোই নিবে না। আমার জানা মতো এরা বেঞ্চের প্লেয়ার কখনোই অ্যালাউ করবে না। আচ্ছা, কারণ আমি যদি বাইরের থেকে যদি আমার কাছে খারাপ লাগে, উনি তো ওনার দল পরিচালনা করতেছে এবং রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে ওনার চাকরি, উনি কতদিন চাকরিতে স্থায়ী হতে পারবে। উনার চয়েস মতো প্লেয়ার নিতে পারতেছে কিনা এটি তো আমার কাছে একটা প্রশ্ন। কেন আপনি খারাপ প্লেয়ার খেলার প্লেয়ার নেন, আচ্ছা খেলার প্লেয়ার নেন, ও আপনাকে রেজাল্ট দিতে পারবে, কিন্তু বেঞ্চের প্লেয়ার কখনো আপনি পারফরমেন্স যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি যারা খেলছে আপনি দেখেন, যারা বসা প্লেয়ার এদের পারফরমেন্স দেখেন, বিগত দিনে দেখেন এবং আজকের পারফরমেন্স দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে তাদের অবস্থা। আলফাজ ভাই যেহেতু লিগের সাথে সরাসরি কোচিং করেন, মানে আপনার দৃষ্টিতেও কি তাই মনে হয় যে বাংলাদেশে আপনি বলছিলেন যে বেশ অনেকে পারফর্ম করা প্লেয়ারও দলে জায়গা পায়নি, মানে কেন পায়নি? সেটা কি কোচ ওই পজিশনে এর চেয়ে বেটার প্লেয়ার পেয়েছে এই জন্য, নাকি আসলে ওই তার পজিশনের কারণেই সে পায়নি? আমি জানি না যে আপনার ব্যাখ্যাটা কি। আপনি যদি দেখেন যে শাহরিয়ার ইমন কিন্তু লাস্ট 2টা ম্যাচ খেলছে, অথচ গত 3 বছর সে টিমে আসছে আর গেছে, কিন্তু পারফর্ম করছে। বাট কোচ শুধু রাকিব আর ফাহিমের উপরে ডিপেন্ডেন্ট, জি, এবং ফরওয়ার্ড আরেকজন স্ট্রাইকার যে আসবে, নতুন স্ট্রাইকার আসবে, সেটা কখনো সে চিন্তা করে কিনা আমি জানি না, বাট সে পায় কিনা জানি না। সো তাদের অল্টারনেটিভ প্লেয়ারও তো লাগবে। সো এখানে দেখেন শাহরিয়ার ইমন গত ম্যাচে, তার আগের ম্যাচে নামছে, আস্তে আস্তে খেলে তার কিন্তু এখন একটা কনফিডেন্স আসছে, তার পাশেই গোল হয়েছে। এইরকম প্লেয়ার যারা আছে পারফর্ম করতেছে, তাদেরকে ডাকা হোক, তাদেরকে ডাকার পরে তাদেরকে 10 মিনিট 5 মিনিট 20 মিনিট করে খেলে তাদেরকে যারা খেলছে তাদের ব্যাকআপ তৈরি সৃষ্টি করুক, তাইলে দেখবেন যে রাকিব, ফাহিম কিংবা যারা খেলতেছে তারা থ্রেটে থাকবে, তখন তার পারফরমেন্সটা আপনি পাবেন। আচ্ছা, অন্যথায় আপনি ব্যাকআপ প্লেয়ার যদি না থাকে, তাদেরকে যদি অন্য প্লেয়ার আইনা সুযোগ না দেন, তাইলে তো ওরাই খেলবে যে আমরাই তো আছি, আর কে খেলবে। সো এই জায়গায় কম্পিটিশনটা খুবই কম থাকে, ন্যাশনাল টিমের রেজাল্টটা অনেক কম আসে। যখনই কম্পিটিশন থাকবে টিমের ভিতরে, তখন দেখবেন অটোমেটিক রেজাল্ট আসবে। আমরা আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। আমাদের কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হতে চলেছে, তাকে কি আরও রাখা উচিত কিনা আপনাদের মতামত আমি জানতে চাই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে সে আলোচনা হবে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জয় নিয়ে। বছরের শেষ ম্যাচে গতকাল মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক 2 ফুটবলার আরমান মিয়া এবং আলফাজ আহমেদ। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে হাভিয়ের কাবরেরা নিয়ম মেনে এইটাই শেষ ম্যাচ, চুক্তি অনুযায়ী ডিসেম্বরে তার চুক্তি শেষ হবে, পরবর্তীতে চুক্তি বাড়ানো হবে কিনা সেটা ফেডারেশনের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে। কিন্তু আপনাদের দৃষ্টিতে কাবরেরার এই মেয়াদটা কেমন ছিল? আপনি নিজে কোচ, আলফাজ ভাই আগে একটু শুরু করবেন যে কাবরেরা কেমন ছিল, এবং এই বছরের পরিসংখ্যান তো আপনাদের জানাই, 8টা ম্যাচে 6টায় বাংলাদেশ হেরেছে, যদিও অপোনেন্ট সব স্ট্রং টিম ছিল, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ ছিল বেশিরভাগই। আসলে কোচের রাখা না রাখার ব্যাপারটা সম্পূর্ণ ফেডারেশনের উপর। আসলে এটা আসলে বাংলাদেশের দর্শক যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল নিয়ে আলোচনা করে, তাদেরও দিকে দেখা উচিত, তারা কি চায়, মানুষের প্রত্যাশাটা কি, আমাদের দেশের জাতীয় দলটা কীরকম হবে, কী ধরনের কোচ আসলে আমাদের দেশ আরও ডেভেলপ করতে পারে, সে আমাদের টিমের কতটুকু ডেভেলপ হয়েছে এটা আসলে বিবেচনা করবে ফুটবল ফেডারেশন। আমাদের টিমের শক্তি তারতম্য কতটুকু আছে জাতীয় দলের, কারণ ইন ফিউচারে আমাদের জাতীয় দল আরও ভালো হবে কিনা, এরকম কত রাস্তা রেখে গেছে কিনা এই কোচ,
সবকিছু বিবেচনা করে আসলে চিন্তা করবে ফুটবল ফেডারেশন। তারপরও পার্সোনাল মতামত জানতে চাই আরমান ভাই, আপনার কোচ সম্পর্কে ধারণা কি, কিংবা আপনার কি মনে হয় মূল্যায়ন বাইরে থেকে? মূল্যায়নটা আসলে রেজাল্ট তো বলে তার চাকরি থাকাটা আসলে চাকরি থাকে না তার রেজাল্ট। তারপরে এখানে দেখা যায় যে তারা কাদের সাথে খেলছে। আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো কিন্তু অনেক টাফ ম্যাচ ছিল। আপনি সেই ম্যাচগুলোতে আমি যাব না, আমি যাব ভুটান মালদ্বীপ। এই রেজাল্টের উপরে কিন্তু আসলে সে ব্যর্থ, আমার দৃষ্টিতে সে ব্যর্থ। কেন এখানে তার কোনো, আপনি মালদ্বীপ ভুটান এদের সাথে যদি আপনি এখনও জিততে না পারেন, তাহলে ইন্ডিয়ার সাথে আপনাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট কিন্তু সাব ফুটবল, তাই না? তা মালদ্বীপ নেপালের সাথে যদি আমাদের জিততে কষ্ট হয়, তাহলে আমরা সাব ফুটবল কবে চ্যাম্পিয়ন হব? আমরা তো বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাই, কাতারকে হারাই, এটা তো আসলে আমাদের অ্যাচিভমেন্ট না, এটা আমাদের সফলতা বলা যাবে। কিন্তু আমাদের দরকার হলো মালদ্বীপ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এদেরকে হারানো। এদেরকে নিয়মিত হারানো। আপনি এদের সাথে 2টা ম্যাচ খেললে একটা হারবেন, একটা ড্র করবেন, একটা জিতবেন, এটা তো আসলে ভালো রেজাল্ট আপনি বলতে পারেন না। তা আমার দৃষ্টিতে আপনার 8টা ম্যাচে যদি 2টা ম্যাচ উইন করে, 6টা ম্যাচ হারে, তাহলে সে কীভাবে সফল? এবং আপনি 2-4টা নতুন প্লেয়ার কি বের হয়েছে তার মাধ্যমে, দেশ কি পেল, এই বিশ্লেষণগুলো আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করবে এবং তাদেরই করা উচিত, যে তার দ্বারা আসলে বাংলাদেশের ফুটবল উপকার পেয়েছে নাকি ক্ষতি হয়েছে, তারাই বিশ্লেষণ করে দেখবেন। কোচ যদি চলেও যায়, আমি বলছি যে কোচ কি আসলে বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারবে? কারেন্ট সিনারিওতে ওয়ার্ল্ড ফুটবলের স্ট্যান্ডার্ড, সাউথ এশিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ডে একটা কোচ কি বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? অবশ্যই ক্ষমতা রাখে। মানে এই প্লেয়ারদের দিয়ে আপনি সম্ভব সেটা মনে করেন? কারণ প্লেয়ার তো বাংলাদেশে লিমিটেড, এবং যারা খেলে আপনি সবাইকেই চেনেন। যারা খেলে সবাইকেই চিনি, এবং শুধু তো তারাই না, বাংলাদেশে যদি যারা বর্তমান ন্যাশনাল টিমে 20 জন আছে, তারাই তো প্লেয়ার, আরও প্লেয়ার আছে, প্রায় 200-এর মতো প্লেয়ার আছে। তো আসলে প্লেয়ারকে চেনা, প্লেয়ার আইনের টিম গঠন করার, এটা একটা আলাদা মানে কারিশমার দরকার, কিংবা আলাদা চোখ দরকার, ট্যালেন্টের দরকার, আলাদা ট্যালেন্ট দরকার। তো এখানে আসলে কোন জায়গায় কোন প্লেয়ার ভালো খেলবে, প্লেয়ার চিনতে হবে, এবং টিম তৈরি করার একটা আলাদা পরিশ্রম করতে হবে টিম তৈরি করতে হলে, এবং ফিউচার প্ল্যান করতে হবে। আপনি যদি একটা কোচকে আইনেই বলেন যে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি টিম করে দেন, কিন্তু এটা হবে না। একটা কোচকে মিনিমাম 3 বছর টাইম দেন, এবং সে একটা স্ট্রং টিম তৈরি করে দিয়ে যাবে, একটা ভালো রেজাল্ট যাতে করতে পারে, ভরসা পায় যে আমাদের টিমটা যে কোনো একটা টিমের সাথে জিততে পারে, এরকম একটা টিম করে দিবে। আমার মনে হয় তখনই দেখবেন যে আমার সেই 3 বছরই সময় পেয়েছেন, বাট আমাদের সামনের ইম্প্যাক্টটা কি? ন্যাশনাল টিমের সামনের দিকে যে খেলবে, কারা খেলবে? নাম্বার 9 নাই, একটা ভালো মিডফিল্ডার নাই, একটা ভালো স্টপার ব্যাক নাই, শুধু 2 উইঙ্গার আছে মোটামুটি, বাট তারা মনে করেন যে এক ম্যাচে ভালো খেলে, এক ম্যাচ পারফরমেন্স খারাপ। সো তারাও ভালো প্লেয়ার, বাট তাদের সাথে সংমিশ্রণে একটা টিম করা উচিত, যে উইঙ্গার আছে আমার ভালো, স্ট্রাইকার নাই, গোল করবে কে? মিডফিল্ডার আছে একজন, নিচে খেলে, একজন অ্যাটাকিং খেলতে পারে। সো সংমিশ্রণে একটা ভালো টিম যদি তৈরি হয়, আমার মনে হয় যে আমাদের দেশে ক্যাপেবল অনেক প্লেয়ার আছে, যদি ভালো একটা কোচের আন্ডারে যে তাকে স্বাধীনতা দিয়ে একটা টিম তৈরি করে দেন, আমাদের দেশ আগামী 3 বছর পরে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারি। আনন্দ ভাই কি একমত যে মানে কোচকে সেই স্বাধীনতা দেওয়া উচিত, কিংবা কোচ সেই স্বাধীনতা পেয়েছেন কিনা, এই প্রশ্ন আপনি তুলেছেন হাভিয়ার কাবরেরা দল নির্বাচনে? যথেষ্ট সময় পেয়েছেন তিনি, 3 বছর যদি সময় পেয়ে থাকেন, যথেষ্ট সময়। 3 বছরে তিনি তো একটা টিম দাঁড় করাবেন, একটি টিম তো দাঁড় করাবেন। আপনি রেজাল্ট নাই দিলেন, একটা টিম দাঁড় করাবেন, যে প্লেয়ারগুলো নিয়ে উনি বলতে পারবেন যে আমার এই প্লেয়ারগুলো আমার সৃষ্টি, তাই না? যে আমি ন্যাশনাল টিমে 5টা প্লেয়ার আমি তৈরি করেছি, এই 5টা প্লেয়ার 20 বছর সার্ভিস দিতে পারবে, যেটা বিগত দিনের কোচরা কিন্তু বলতে পারবে যে 2-4 জন প্লেয়ার তারা সৃষ্টি করে রেখে গেছে, এবং তারা কিন্তু 10-15 বছর কিন্তু দেশকে সার্ভিস দিয়েছে। এই ধরনের একটা ইয়েও কিন্তু এই কোচের কিন্তু নাই, যে উনার মাধ্যমে 3-4টা প্লেয়ার আপনার সৃষ্টি হয়েছে, উনাদের দ্বারা আপনি 3-4-5 বছর বা 10 বছর সার্ভিস পাবে। তাহলে তার সফলতা কোথায়? আসলে একটি প্লেয়ার সৃষ্টি করেন নাই, তার কোনো রেজাল্ট নাই, তাকে রেখে আসলে আমার মনে হয় না যে তার দ্বারা বাংলাদেশের ফুটবল কোনো উপকার পাবে। আলফাজ ভাই যোগ করতে চাইলে একদম শেষ কথা, আমরা বাংলাদেশের ফুটবল আসলে মানে আপনার কি মনে হয় যে এইভাবে যেভাবে চলছে, নতুন কমিটি এসছে, সামনের দিনগুলো থেকে কোনো চেঞ্জেস আপনি দেখতে আশা করছেন কিনা? অবশ্যই আমি এজ এ ফুটবলার হিসেবে আমি চাই সবসময় বাংলাদেশের টিম সবসময় সব খেলাতেই, শুধু ফুটবল না, প্রতিটা ইভেন্টে বাংলাদেশ সবসময় ভালো করবে। স্পেশালি বাংলাদেশ ফুটবলটা যেন
আমাদের দেশের মানুষের প্রাণের খেলা। জি। এখানে বাংলাদেশ টিমটা যাতে সুন্দরভাবে তৈরি হয়, আমাদের দেশে অনেক প্লেয়ার আছে। আমি চাই যে একটা ন্যাশনাল টিমের পিছনে আরেকটা শক্তিশালী টিম থাকুক, যে ব্যাকআপ টিম যারা তাদেরকে নক করবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।